বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এডিসি এলাকার 123টি পাড়ায় এখনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়নি। আর্থিক সংস্থান অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে ওইসব এলাকায় জলের ব্যবস্থা করা হবে। এডিসির অধিবেশনে এক প্রশ্নোত্তরে একথা জানান মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। আজ এডিসির সদর দপ্তর খুমলুংস্থিত কাউন্সিল ভবনে অধিবেশনের দ্বিতীয় দিনে একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ উত্থাপন করেন এমডিসি মধুমিতা দেববর্মা। ছিল শুকা মরশুমে প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করার জন্য এডিসি প্রশাসনের পরিকল্পনা প্রসঙ্গে। এ সম্পর্কে সভায় এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা সকলকে অবহিত করেন যে পানীয় জল হচ্ছে আমাদের জীবন সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমানে এডিসি খুব উঁচু এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছয়নি, ফলে 123টি পাড়ায় এখনো বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যায়নি। তবে কিছু কিছু জায়গায় ঝর্ণার জল ট্যাঙ্কিতে সংরক্ষণ করা হচ্ছে। যেখানে স্থায়ী জলাধার নেই সেই সব স্থানেই অগ্রাধিকারের ভিত্তিতে পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছে এডিসি। আমরা দেখতে পাচ্ছি হয়তো আজকে বাজার করতে গেলে যে দাম কালকে গেলে তার বেড়ে গেল, কত বাড়বে তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আমরা জানি দেশের কেন্দ্রীয় সরকার ওনাদের হাতে, সরকারের হাতে। কেন্দ্রীয় সরকার এগুলি নিয়ন্ত্রণ ব্যবস্থার যে আইন এগুলি দুর্বলভাবে রেখেছে এবং প্রয়োগ করছেন না। সেই জন্যই আমরা বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করা এডিসি সম্পর্কে মাননীয় সদস্য চলছিলেন। পানীয় জল হচ্ছে সবচেয়ে বড় মানুষের জীবনে। জল হচ্ছে মানুষের জীবন, এর কোনো বিকল্প নেই। তার জন্য এডিসি প্রশাসন আমরা আগের থেকে প্রশাসনিকভাবে এই শুকা মৌসুমের পানীয় জলের ব্যবস্থা করার জন্য যে প্রয়োজন কাজ আমরা হাতে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবছর মেলাগড় 16তম পাগলি মাসির উৎসব শুরু হতে যাচ্ছে 2রা চৈত্র থেকে, শেষ হবে 7ই চৈত্র। সাংবাদিক সম্মেলনে জানান পাগলি মাসির উৎসব কমিটির সদস্যরা। এবছর মেলাগড় 16তম পাগলি মাসির উৎসব শুরু হতে যাচ্ছে 2রা চৈত্র থেকে এবং শেষ হবে 7ই চৈত্র। এই উৎসব উপলক্ষে মেলাগড় পাগলি মাসির উৎসব কমিটি এক সাংবাদিক সম্মেলন করে। সম্মেলনে পাগলি মাসির উৎসবের গত বছরের সমস্ত হিসাব তুলে ধরেন। গত বছর মোট চাঁদা সংগ্রহ হয় 12,18,040 টাকা ও খরচ হয় 11,42,140 টাকা। এভাবে প্রতি বছরের উৎসবের টাকা জমতে জমতে পাগলি মাসির ব্যাংক অ্যাকাউন্টে মোট 13,23,093 টাকা বর্তমানে আছে বলে জানান পাগলি মাসির উৎসব কমিটির সভাপতি অঞ্জন সরকার। আমাদের কালেকশন হয়েছিল 12,18,000 সামথিং কালেকশন হয়েছিল। এরপর আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানও আমরা যাতায়াতের জন্য একটা পাথেয় দেই। সারা ত্রিপুরা থেকেই বিভিন্ন ক্লাব থেকে, সংগঠন থেকেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের লোক নিয়ে আসেন। আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি, যাতায়াতে একটা পাথেয় দিই। প্রায় আমাদের 80 থেকে 90,000 টাকা খরচ হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। আমরা 1,500 থেকে 2,000 বস্ত্র আমরা বিতরণ করে থাকি। আজ থেকে ধরেন প্রায় 7-8 বছর আগে সেখানে সাধারণভাবে একটা উৎসবের আয়োজন করা হয়। তারপরে এটা আস্তে আস্তে বিস্তৃতি পাইতে শুরু করি এবং এখন তো বলা যায় যে ত্রিপুরা রাজ্যের মোটামুটি 3-4টা উৎসবের সাথে এটাকে একটা তুলনা করা যায়। এবং এখানের এই উৎসবের সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হলো দর্শনার্থীদের যারা এখানে। পাগলি মাসির এই উৎসবে হিন্দু মুসলমান সব ধর্মাবলম্বীদের আগমন দেখা যায়। কিন্তু এই পাগলি মাসির নামে ত্রিপুরার অন্যান্য জায়গাতেও বাৎসরিক উৎসব করা হচ্ছে মাসির ফটো দিয়ে। এই কারণে তারাও সারা ত্রিপুরা থেকে চাঁদা সংগ্রহ করছে। ফলে মেলাগড় পাগলি মাসির কমিটি চাঁদা আনতে বিভিন্ন জায়গায় গেলে নানা রকম কথার সম্মুখীন হতে হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে বামেরা টানা 21 বছর ক্ষমতায় থাকলেও রাজ্যবাসীর আর্থসামাজিক বিকাশে তেমন ভূমিকা রাখতে পারেনি। এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন গ্রামীণ কংগ্রেস সুপ্রিমো সুবল ভৌমিক।
রাজ্যে বামেরা টানা 21 বছর ক্ষমতায় থাকলেও রাজ্যবাসীর আর্থসামাজিক বিকাশে তেমন ভূমিকা রাখতে পারেনি এই অভিযোগ সুবল ভৌমিকের। আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বঙ্গে 34 বছরের বাম সাম্রাজ্যের বিপর্যয়ের প্রধান কারিগর। রাজ্যে মমতা বামেদের ক্ষমতাচ্যুত করার ডাক দেবেন আর তাকে বেগবান করার লড়াই করবেন সুবল ভৌমিক বলে জানান। প্রসঙ্গত তৃণমূলকে সমর্থন করছেন টিম সুবল ভৌমিক। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং সেখানে সমাবেশ হয়েছে, আলোচনা হয়েছে, কর্মীদের সঙ্গে বৈঠক হয়েছে। কি গ্রামীণ কংগ্রেস, কি তৃণমূল কংগ্রেসে প্রত্যেকটা মিটিংয়ে আমি অ্যাড্রেস করেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এবারের সমাবেশ ঐতিহাসিক সমাবেশের চেহারা নিতে চলছে এবং আমরা আশা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হয় RYF এর ষষ্ঠ ত্রিপুরা রাজ্য সম্মেলন। 17টি বিভাগ থেকে মোট 250 জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে গঠিত হয় 24 জনের রাজ্য কমিটি। দুদিনব্যাপী RYF এর ষষ্ঠ ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। 8টি জেলার মোট 17টি বিভাগ সম্মেলন করার পর ষষ্ঠ রাজ্য সম্মেলনের ডাক দিয়েছে RYF। আগামী 1, 2 এবং 3 মার্চ দিল্লিতে সর্বভারতীয় স্তরে সম্মেলনকে সামনে রেখেই RYF এর জোর কদমে প্রচার অভিযান ইতিমধ্যেই চলছে রাজ্যের সর্বত্রই। গতকাল বিকেলে সম্মেলনের শুরুতে প্রকাশ্য অধিবেশনে রাজ্যের 17টি বিভাগ থেকে 250 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও উদয়পুরের বিভিন্ন স্থান থেকে কর্মী সমর্থকরা মিছিল করে এসে যোগ দেয় উদয়পুর টাউন হল প্রাঙ্গণে। এদিন প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন RSP ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সুদর্শন ভট্টাচার্য, RSP কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার ঘোষ, পশ্চিমবঙ্গ RYF কমিটির সহ সম্পাদক রাজীব ব্যানার্জি, RYF ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ দাস প্রমুখ। এদিকে সুদর্শন ভট্টাচার্য বলেন, যুব জীবনে যে বিশেষ বিশেষ সমস্যাগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে যে সমস্যা আমাদের দেশে এবং রাজ্যে সংঘটিত হচ্ছে বলবো হয়েছে, তাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সম্পর্কে সমবেত প্রতিনিধিবৃন্দ তারা নিশ্চিত আলোচনা করবে। RYF এর ষষ্ঠ রাজ্য সম্মেলন শেষে গঠিত হয় 24 জনের নতুন রাজ্য কমিটি, যার সম্পাদক পুনরায় নির্বাচিত হন পার্থ দাস এবং সভাপতি জয় বাহাদুর জমাতিয়া। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। 55 নং বিধানসভা বাগবাসার ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলার ইছাইলাল ছড়া কমিউনিটি হলে আয়োজন করা হয় এক কর্মী সম্মেলনের। সম্মেলনে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা করেন বক্তারা। 55 নং বিধানসভা বাগবাসার ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলার ইছাইলাল ছড়া কমিউনিটি হলে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন 55 ব্লক কংগ্রেস সভাপতি হীরালাল নাথ, ব্লক সম্পাদক সুজিত পুরকায়স্থ, সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ারম্যান আব্দুল খালেক, দক্ষিণ হড়ুয়া পঞ্চায়েতের প্রধান সীমা শুক্ল দাস, যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কর্মী সম্মেলনে কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। এক সাক্ষাৎকারে ব্লক সভাপতি হীরালাল নাথ জানান, 49টি পোলিং বুথের কর্মীদের নিয়ে এই সম্মেলন। তিনি আরও জানান, আজকে 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের 49টা পোলিং বুথকে নিয়ে আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন। এই রাজনৈতিক কর্মী সম্মেলনে 49টা পোলিং বুথ থেকেই প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছে ইছাইলাল ছড়া কমিউনিটি হলে। এই রাজনৈতিক কর্মী সম্মেলনের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে 2014-তে যে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পরে যে পঞ্চায়েত নির্বাচন হবে, এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের এই কর্মী সম্মেলন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির দ্বিতীয় তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় নেতাজি নগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল ঘরে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস সহ অন্যান্যরা।
ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির দ্বিতীয় তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া নেতাজিনগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল ঘরে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয়ের রাজ্য সম্পাদক সুধন দাস, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক জিতেন দাস, বিধায়ক মনীন্দ্র দাস ও গৌরী দাস, সিপিএমের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্যরা। বিভাগের 7টি অঞ্চল থেকে 250 জন প্রতিনিধি অংশ নেয় এই সম্মেলনে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির দ্বিতীয় বিভাগীয় সম্মেলন। খোয়াই বিভাগ থেকে ভাগ হওয়ার পর এটা দ্বিতীয়বার সম্মেলন হচ্ছে। এমনিতে আমাদের রাজ্য সম্মেলন হবে 8ম রাজ্য সম্মেলন, সেটাও তেলিয়ামুড়া বিভাগেই হবে। এই বছর অগাস্ট মাসে সে সম্মেলন আমরা করব। আমরা মূলত লড়াই করি এই দেশের এবং রাজ্যের যারা তপশিলি অংশের মানুষ, দলিত অংশের মানুষ, তাদের উপর সামাজিক এবং অর্থনৈতিক যে শোষণ নির্যাতন, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করি, লড়াই করি। সামাজিক শোষণ নিপীড়ন থেকে মুক্তির জন্যে, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্যে আমাদের মূল লক্ষ্য একটা জাতহীন, বর্ণহীন, শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই লড়াই কেন্দ্রীয় নীতি এটা আমাদের অগ্রগতির ক্ষেত্রে অন্তরায়, বাধা। এটাকে অতিক্রম করার জন্যে একটা বিকল্প নীতির সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা শক্তিশালী করার জন্য এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেব এবং এই পিছিয়ে পড়া অংশের তফসিলি মানুষের যে অগ্রাধিকার দিয়ে এখানে সম্মেলন শুরুর আগে শহীদ বেদিতে মাল্যদানও করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাঁজা চাষের জন্য টাকা ধার নিয়ে তা ফেরত দিতে অস্বীকার করায় শুরু হয় হাতাহাতি। এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে গাঁজা চাষের জায়গার ঘর ভেঙে ফেলে। ঘটনা সোনামুড়া কিল্লামুড়া এলাকায়। গতকাল বিজয় দেবনাথ নামে সোনামুড়া মহকুমার কিল্লামুড়ার এক যুবক নলছড়ের উত্তম ঘোষ নামে এক যুবকের কাছ থেকে তার ধার দেওয়া পাওনা টাকা চাইলে উত্তম দেবনাথ দেবে না বলে জানিয়ে দেয়। তখন বিজয় টাকা না পেলে বিচার ডাকবে বললে উত্তম বলে কিল্লামুড়ায় এমন কেউ নেই যে তাকে কিছু করতে পারে। এই বলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপর উত্তম মেলাগড় থানায় মামলা দায়ের করে যে বিজয় ও তার বন্ধুরা তাকে মেরে তার গলার হার ও 35,000 টাকা নগদ নিয়ে পালিয়ে যায়। তখন মেলাগড় থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে গিয়ে বাড়িতে না পেয়ে ফেরত চলে আসে। উত্তম বিজয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে ওই এলাকায় গাঁজা চাষ করত, তাও আরেকজনের জায়গায়, যে জায়গাটি বহুদিন ধরে গ্রামবাসীদের দখলে ছিল, যেখানে শুধু লিচু গাছ আর আম গাছ ছিল, যার ভাগ ছিল সারা গ্রামবাসীরই। জায়গার মালিক বহু বছর হয়েছে এই জায়গা ছেড়ে চলে গেছেন, কিন্তু উত্তম ঘোষ সেখানে ফল গাছ কেটে গাঁজা চাষ শুরু করে। সেখানে গ্রামের কাউকে ঢুকতে বারণ করে, আর কেউ যদি ওই বনে লাকড়ি সংগ্রহ করার জন্য যেত তাকে বিশ্রী গালাগালি ও মারার ভয় দেখাতো। তাই উত্তমের উপর ক্ষেপেও তার এই মিথ্যা মামলা দায়ের করার জন্য ওই জায়গার উপস্থিত সব নষ্ট করে, ওই গাঁজা গাছের পাতার বস্তা পুড়ে ফেলে। এই ব্যাপারে পুলিশ গাঁজা চাষের জন্য উত্তমের কাছ থেকে বহুদিন ধরে টাকা খেয়েছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক তপন দাস। তিনি এসে বলেন যে গ্রামবাসীরা এই জায়গায় ফল খেতে পারবেন এবং উত্তমকে যাতে এই গ্রামে ঢুকতে না দেওয়া হয়। কিন্তু এদিকে পুলিশ মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে গাঁজা চাষের ব্যাপারটাকে চাপা দিতে তৎপর। মুখ খারাপ করে গালি গালাজ করে ও কইছে আমার কাছে কখন আইতে একজন কইছে কয়েকদিন বড় গেতাম গেছে আমরা গালি গালাজ করে আমরা বাগাই দিন থেকে এই আর কি ওই আনতাছে দেখবেন গাঁজা গাছ ওই তুললে আনতাছে। আচ্ছা এরপরে ঘটনা কি এই আর কি এই ডাল লেগে তারা ইন্তিকা আছে সকালবেলা আমরা খেদাই দিছি ইন্তিকা হেতু এনে দাঁড়াইছে যে আমরা যে বিধায়ক তখন দাসের কাছে ফোন করছে, তখন কাকু তারা কি আইব কইছে জানো না তারা যাইতে কইছে এটা কিছু বুঝছি না। এবার এতে যাওয়ানোর সময় কইতাছে ও শালাই তোরা দেখা দিমু আগুন লাগাইছ এই সেই মানে মুখ খারাপ গালি গালাজ কইরা এই থেকে গেছে। আমরা ভালো মন্দ কিছু কইছি না। এরপর আমরা কইছি আমরা জায়গাটা ক্লাব না আমরা দখল দিয়ে রাখুম, মানুষ যা যেমন পারে তারা যাতে নাই তারা ব্যবহার করুক। তাই লেচু খাক পোলা মানে যা আমাদের মানুষ লার কিনে তারা কোনো ক্ষতি না হলে সার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচারকালে রিকশাভর্তি রেশন সামগ্রী আটক করল ট্রাফিক পুলিশ। ঘটনা রাজধানীর কর্নেল চৌমনি এলাকায়।
আগরতলা কর্নেল চৌমুহনী এলাকায় একটি রিকশা আটক করে ট্রাফিক পুলিশ। এই রিকশায় 2 বস্তা আটা এবং 2 বস্তা চিনি ছিল। ট্রাফিক পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে বুঝতে পারে যে এই মাল রেশন থেকে নেওয়া হয়েছে। তারপর খাদ্য দপ্তরকে খবর দিলে আধিকারিকরা এসে মাল বোঝাই রিকশা ও চালককে আটক করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাপ্ত হলো ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের নবম কমলপুর বিভাগীয় সম্মেলন। এতে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনে 170 জন প্রতিনিধি অংশ নেয়। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের কমলপুর বিভাগীয় সম্মেলন সমাপ্তি হয় নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে। নবম কমলপুর বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস, দিনমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নারায়ণ দাস, বিভাগীয় সম্পাদক ভূষণ মালাকর সহ সংগঠনের 170 জন প্রতিনিধি। আগামী দিন দিনমজুর ইউনিয়ন নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি কিভাবে আন্দোলন জারি রাখবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা। সম্মেলন শেষে ভূষণ মালাকারকে সম্পাদক, নাড়ু মজুমদারকে সভাপতি করে 37 জনের নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদক মণ্ডলীতে স্থান পায় 17 জন সদস্য। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের নবম কমলপুর বিভাগীয় সম্মেলন আজকে কৃষ্ণচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখানে 217 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধন করেছেন আমাদের এই সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দত্ত। সম্মেলনে আমরা নতুন বিভাগীয় কমিটি গঠন করতে যাচ্ছি এবং আগামী দিনে দিনমজুরদের দাবি দেওয়া নিয়ে সর্বভারতীয় যে আন্দোলন, সেই আন্দোলনের কর্মসূচিকে আরো শক্তিশালী করার জন্য আজকে দিনমজুর ইউনিয়নের কমলপুর বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে কর্মীদের উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির দ্বিতীয় তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় নেতাজি নগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল ঘরে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির দ্বিতীয় তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল ঘরে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয়ের রাজ্য সম্পাদক সুদন দাস, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক জিতেন দাস, বিধায়ক মনীন্দ্র দাস ও গৌরী দাস, সিপিএম-এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্যরা। বিভাগের 7টি অঞ্চল থেকে 250 জন প্রতিনিধি অংশ নেয় এই সম্মেলনে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির দ্বিতীয় বিভাগীয় সম্মেলন। খোয়াই বিভাগ থেকে ভাগ হওয়ার পর এটা দ্বিতীয়বার সম্মেলন হচ্ছে। এমনিতে আমাদের রাজ্য সম্মেলন হবে 8ম রাজ্য সম্মেলন, সেটাও তেলিয়ামুড়া বিভাগেই হবে। এই বছর অগাস্ট মাসে সে সম্মেলন আমরা করব। আমরা মূলত লড়াই করি এই দেশের এবং রাজ্যের যারা তপশিলি অংশের মানুষ, দলিত অংশের মানুষ, তাদের উপর সামাজিক এবং অর্থনৈতিক যে শোষণ নির্যাতন, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করি, লড়াই করি। সামাজিক শোষণ নিপীড়ন থেকে মুক্তির জন্যে, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্যে আমাদের মূল লক্ষ্য একটা এই জাতহীন, বর্ণহীন, শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই লড়াই কেন্দ্রীয় নীতি এটা আমাদের অগ্রগতির ক্ষেত্রে অন্তরায়, বাধা। এটাকে অতিক্রম করার জন্যে একটা বিকল্প নীতির সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা শক্তিশালী করার জন্য এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেব এবং এই পিছিয়ে পড়া অংশের তফসিলি মানুষের যে অগ্রাধিকার দিয়ে এখানে সম্মেলন শুরুর আগে শহীদ বেদিতে মাল্যদানও করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরে শুরু হলো কৃষ্ণা সাহা স্মৃতি রাজ্যভিত্তিক ভলিবলের আসর। উদ্বোধন করেন কমলপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি বিজয় কৃষ্ণ চৌধুরী ও নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্র পাল। কৃষ্ণা সাহা মেমোরিয়াল রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা আজ রাত থেকে কমলপুর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন মাঠে শুরু হয়েছে। রাজ্য ভলিবল সংস্থার কোনো প্রতিনিধি ছাড়াই প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি বিজয় সিংহ চৌধুরী এবং কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র পাল। কমলপুর ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় পুরুষ মহিলা বিভাগে মোট 16টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের পর কচিকাচাদের দ্বারা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাত 7টার পর শুরু হয় উদ্বোধনী ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে খোয়াই মহকুমা জিরানিয়াকে পরাজিত করে বলে জানা যায়। অপর খেলা হবে গন্ডাছড়া বনাম ধর্মনগর, আমবাসা বনাম করবুক,